আর ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি? ভলিউমের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, ভলিউম বলছি কি আমরা, যে টাইডাল ভলিউম, তারপরে ইন্সপিরেটরি ভলিউম, এক্সপিরেটরি ভলিউম, রেসিডুয়াল ভলিউম। এখন হচ্ছে হোয়াট আর দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি অফ দ্য লাং। ক্যাপাসিটি লাং কি কি আছে? The lung capacity are of 4 types. তোমরা 387 পেজে আসো, 387 পেজ, 387 পেজে দেখবে এখানে আছে যে হোয়াট আর দ্য ক্যাপাসিটিজ অফ দ্য লাংস। আগে তো বলছিলাম ভলিউমস, এখন ক্যাপাসিটিস। ক্যাপাসিটির মধ্যে একটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি আইসি, একটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, একটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। বোঝা গেল? এগুলো হচ্ছে 387 ক্যাপাসিটি গুলা কি কি আছে, লাংসের ক্যাপাসিটি। হ্যাঁ, তো এখন আমরা যেটা পড়বো যে ক্যাপাসিটির মধ্যে প্রথমে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, পরে ভাইটাল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। ক্যাপাসিটির মধ্যে প্রথমে যদি আমরা ইন্সপিরেটরি ক্যাপাসিটি চলে আসি, সেটা কি? ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা হচ্ছে এইটাই, এখানে দেখো তোমার ভলিউমের নিচেই কিন্তু দেয়া আছে 388 পেজে, 388 পেজে is the inspiratory capacity is the maximum amount of air that is inspired after normal expiration। মানে কি? একটা নর্মাল এক্সপিরেশনের পরে যে অ্যামাউন্ট এয়ার যেটা ইন্সপায়ার করা হয় সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার ইন্সপায়ার্ড আফটার নর্মাল এক্সপিরেশন। আমরা যে নর্মাল এক্সপিরেশন করলাম, কি নর্মাল এক্সপিরেশন করা মানে, এক্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন মানে শ্বাস নেওয়া। হ্যাঁ, নর্মালি আস্তে করে শ্বাস নিলাম, যেটা সেটা হচ্ছে আস্তে করে নিলাম, আবার আস্তে করে ছাড়লাম। তাহলে বলছি আস্তে আস্তে করে ছাড়ার পরে, তাহলে এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ইজ ইন্সপায়ার্ড আফটার নর্মাল এক্সপিরেশন। তাহলে নর্মাল এক্সপিরেশনটা কি? নিলাম প্রথমে, এরপরে ছাড়লাম, নর্মাল ছাড়লাম, এরপরে যখন নিলাম, প্রথমে একটা নিলাম টাইডাল ভলিউম, এটা নিলাম, এরপরে যদি আরো নেই, এটা হচ্ছে টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি। মানে নর্মাল টাইডাল ভলিউম যেটা, নর্মাল টাইডাল ভলিউম মানে কি? আমরা নর্মালি যেটা শ্বাস নেই এবং ছাড়ি সেটা হচ্ছে টাইডাল ভলিউম। যেমন নিলাম যেটা, এটা 500, আবার ছাড়লাম 500। আমরা যেটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলছি, যে নর্মালি ছাড়ার পরে এরপর যা শ্বাস নিয়ে একদম ম্যাক্সিমাম এয়ার আফটার নর্মাল এক্সপিরেশন। তাহলে প্রথমে আস্তে করে নিলাম, ছাড়ার পরে প্রথমে নিলাম একটুকু, এরপরে আবার স্পিড দিয়ে আরো বেশি করে নেই। তাহলে এই দুইটা যোগফল হচ্ছে লাং ভলিউম গুলো কিছু না, লাং ক্যাপাসিটি, লাং ভলিউম, লাং ক্যাপাসিটি গুলো লাং ভলিউম। স্পিরেটরি ক্যাপাসিটি ওইটাই যে নরমাল এক্সপিরেশনের পরে যা শ্বাস নেই আমরা, নরমাল আস্তে করে শ্বাস এবং ব্রেথ শ্বাস দুইটা ফলটা, তাহলে কি কি হবে? নরমাল শ্বাস যেটা নেই সেটাকে বলে আমরা টাইডাল ভলিউম 500, আর জুড়ে যেটা নেই ফোর্সফুলি সেটা কি হবে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কত? তাহলে এটা হচ্ছে পজিশন। নেক্সট হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি, হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটিটা, ভাইটাল ক্যাপাসিটিটা কি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 388 পেজ আছে, রাইট এ শর্ট নোট ভাইটাল ক্যাপাসিটি বা ডিফাইন ভাইটাল ক্যাপাসিটি অথবা ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটিটা রিটার্ন আসতে পারে। তাহলে কি কি ভাইটাল ক্যাপাসিটি ডেফিনিশনটা বলে আমরা কি বলবো প্রথমে? ভাইটাল ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটিটা স্যার মাত শোনা যাচ্ছে না শুনতা। হ্যাঁ, আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি ডেফিনিশনটা যদি বলি, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? ক্লাস মাতুর বুঝা যান না কোন জায়গা বা পুরো স্যার।
এখন কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড এখন কি সাউন্ড ক্লিয়ার? বুঝলাম না, এতদিন তো ক্লিয়ারই হলো। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে না? হ্যাঁ, তাহলে আমি শুরু করি। যদি ক্লাউড সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আবার শুরু করি। আমরা নেক্সট আজকে যেটা পড়বো বলছিলাম, আজকের টপিকস এই আগে একটু আগে যেটা বলছিলাম, গতদিন এটা রিপিট করছিলাম, গতদিনের পড়াটা রিপিট করছিলাম, আর শুধু নতুন পড়ছিলাম আমরা ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা আজকে পড়ে শুরু করছিলাম। ইন্সপাইরেটরি ক্যাপাসিটি তোমাদের টাইটাল ভলিউম গুলোর নিচেই দেখো, ভাইটাল ক্যাপাসিটির উপরে আছে 388 পেজে। নেক্সটে যেটা পড়বো আমরা ভাইটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে শর্ট নোট আসতে পারে অথবা ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি রিটেন আসতে পারে। তাহলে প্রথমে এই শর্ট নোট আসটা যেটা বলতে করি আমরা, এই জিনিসটার ডেফিনিশন কি, সংজ্ঞা কি, এটা লিখতে হবে। শর্ট নোট আসটা যেটা বলছি সংজ্ঞা কাকে বলে, এটাকে জিনিসটা কি। তাহলে প্রথমে বলতে হবে হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেলড আউট ফ্রম দ্য লাং ফোর্সফুলি আফটার এ ফোর্সফুল ডিপ ইন্সপিরেশন। মানে জিনিসটা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল, আমরা লাংস থেকে বের করতে পারি কখন, আফটার এ বাই এ ফোর্সফুল এক্সপিরেশন। বলছে যে আউট ফ্রম দ্য লাংস ফোর্সফুলি আফটার এ ফোর্সফুল ইন্সপিরেশন, মানে খুব জুড়ে ফোর্সফুল ইন্সপিরেশন। নর্মাল যে ইন্সপিরেশন নেই, এই ইন্সপিরেশনের পরে প্রথম যে ইন্সপিরেশন নেই এরপরে আরো বেশি করে নিতে হবে, নিয়ে একদম বেশি করে ছাড়তে হবে। জিনিসটা আমরা যে একজনকে যদি আমরা বলি তুমি যতটুকু নিতে পারো শ্বাস, এরপরে খুব জুড়ে যে শ্বাসটা ছাড়ো, টোটালটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল আউট ফ্রম দ্য লাংস ফোর্সফুলি আফটার ফোর্সফুল ডিপ ইন্সপিরেশন অর ফোর্সফুল ইন্সপিরেশন। তাহলে এটা যদি আমরা বলি কি, এইটার কোন কোন ভলিউম মিলে এই ভাইটাল ক্যাপাসিটিটা হয়, সেটা তাহলে হলো যে ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই তিনটা ভলিউম মানেই হচ্ছে তোমাদের এই ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটিটা কত? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে প্রথমে আমরা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই সবগুলা আমরা বলছি যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল, এটা যতটুকু সম্ভব বেশি বাতাস আমরা লাংস থেকে বের করতে পারি। কখন বের করব? ম্যাক্সিমাম নেয়ার পরে। ঘটনাটা বোঝা গেল যে আমরা যদি একজনকে বলি তুমি যা পারো শ্বাস নেও, এরপরে একসাথে সব শ্বাস ছেড়ে দাও, যা পারো ছাড়ো, দুইটাই ফোর্সফুল হবে, আর মধ্যে থাকবে টাইডাল ভলিউম। তাহলে ফোর্সফুল এর মধ্যে টাইডাল মানে কি নরমাল, এটা ফোর্সফুল নেয়ার পরেও বা না নিলেও এটা হবে। নরমালটার 500 ml, নরমাল আছে 500। আমরা যদি নরমাল শ্বাস নেই এটা হচ্ছে 500, আবার ছাড়ি 500, এটা একটা অ্যামাউন্ট। আর বলছে নরমালটার পরে আগে এবং পিছনে যা বেশি নিতে পারবো এবং যা ছাড়তে পারবো, তাহলে নরমালটা নেওয়ার পরে আরো জুড়ে নিলাম, এটা হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশন। আবার নরমালটা ছাড়ার পরে আবার জুড়ে ছাড়লাম, এটা ফোর্সফুল এক্সপিরেশন। যদি ইন্সপিরেশন করি শক করে সেটা ফোর্সফুল, এক্সপিরেশন করি নরমালটা পরে ফোর্সফুল। তাহলে এই দুইটা যোগ নরমালটা। বোঝা গেল ভাইটাল ক্যাপাসিটি কি? it is the amount of air that can be expelled by expired out from the lungs forcefully, শক্তির সাহায্যে after a forceful or deep inspiration। এখন যদি বলে অল্প করে নিলাম শ্বাস কিন্তু ছাড়লাম বেশি, ছাড়া পরে আবার জুড়ে চালা, তাহলে হবে না, নিতে হবে ফোর্সফুলি এবং ছাড়তে হবে ফোর্সফুলি নরমালটার পরে। তাহলে এটা ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে টাইডাল ভলিউম। প্রথমে আমরা টাইডাল ভলিউমটাই বলি, টাইডাল ভলিউম 500 যোগ কত? টাইডাল ভলিউম মানে নরমালটা নিলাম, এরপরে আরো নিতে হবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা শক্ত করে নেই নরমালটার উপরে, এটা অ্যামাউন্ট কত? 3000। আবার যখন এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে টাইডালটা ছাড়লাম নরমাল, এরপরে জোর করে আবার ছাড়লাম বেশি, বেশি শক্ত করে ছাড়লাম সেটা, তাহলে সেটা কত? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1100। তাহলে নরমাল ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টাইডাল ভলিউম 500
সমান ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 3000 যোগ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1100, সবগুলো মিলে হচ্ছে 4600। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর ভাইটাল ক্যাপাসিটির সাথে একটা জিনিস বলে ফেলি সাথে সাথেই, একদম শেষের পর, টোটাল লাং ক্যাপাসিটিটা কি? এইটা হচ্ছে আমরা শ্বাসটা নিতে পারি, ছাড়ি, নিই এবং ছাড়ি। কিন্তু একটা কথা বলছিলাম, হোয়াট ইজ রেসিডুয়াল ভলিউম, মনে আছে একটু আগে? ইজ দ্য ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস আফটার মোস্ট ফোর্সফুল এক্সপিরেশন। আমরা যত শক্তি করি, শক্তির সাহায্যে বুকটা খালি করি, এক্সপিরেশন করি, শ্বাস ছাড়ি, ত্যাগ করি নিঃশ্বাস, তারপরেও কিন্তু থাকে it is the volume of air remaining lungs after forceful expiration. Forceful expiration পরেও যে পরিমাণ এয়ার অ্যামাউন্ট লাংসে থাকে কেবল রেসিডিয়াল ভলিউম, মানে এটা থাকবেই থাকবে, যে যত চেষ্টাই করি না কেন ছাড়তে, এখান থেকে লাংস থেকে এটা বের করতে পারবো না। এই অ্যামাউন্টটা কত? 1200 ml এয়ার। তাহলে যদি আমি ভাইটাল ক্যাপাসিটির সাথে আরো 1200 ml যোগ করি, তাহলে সেটা হয়ে যাবে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি আমরা লাং ক্যাপাসিটি বলছি কয়টা? 4টা। একটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, একটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, একটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এই 4টা। তাহলে টোটাল ভাইটাল ক্যাপাসিটি মানে তো আমরা বুঝলাম যে আমাদের টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে ভাইটাল ক্যাপাসিটি, টোটাল 4600। এখন যদি এইটার সাথে রেসিডুয়াল ভলিউমকে যোগ করে দেই, তাহলে সেটা হবে টোটাল লাং ক্যাপাসিটি, মানে আমাদের টোটাল লাংসে কি ক্যাপাসিটি আছে। তাহলে আমরা ভাইটাল ক্যাপাসিটি মানে যেটা নিলাম শক্ত করে, ছাড়লাম কষ্ট করে, এইটা সহ যেটা বাকি থাকে, যেটা কষ্ট করার পরেও যে বাতাসটা আমরা ছাড়তে পারি না সেটা, তাহলে এটা তো লাংসে আছে টোটাল, যদিও আমরা বের করতে পারি না 1200 রেসিডুয়াল ভলিউম, কিন্তু এটা তো লাংসের ভিতরে থাকে। তাহলে এই ভাইটাল ক্যাপাসিটির সাথে যদি রেসিডুয়াল ভলিউমটা এড করে দিই, তাহলে সেটা না হবে টোটাল লাং ক্যাপাসিটি। সেটা কত? 4600 যোগ ভলিউম কত? 1200, তাহলে কত হলো? 5800। টোটাল লাং ক্যাপাসিটি মানে 5800, হ্যাঁ 5800 যেটা। তাহলে তোমরা 389 পেজে যাও, 389 পেজে গেলে দেখবা, 389 পেজে গেলে ওইখানে দেখবা টোটাল লাং ক্যাপাসিটি লেখা আছে। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার প্রেজেন্ট ইন দ্য লাংস আফটার এ ডিপ অর ম্যাক্সিমাম ইন্সপিরেশন। আমরা নর্মাল ইন্সপিরেশনের পরে শক্ত করে, ডিপ ইন্সপিরেশনে যেটা নেই, ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পরে যেটা নেই, সেই পরিমাণ এয়ার, যে পরিমাণ এয়ার থাকে, ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার প্রেজেন্ট ইন দ্য লাংস কোন সময়? আফটার ডিপ ইন্সপিরেশন বা ম্যাক্সিমাম ইন্সপিরেশন। ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পরে যে পরিমাণ এয়ার আমাদের লাংসে থাকে, সেটাই হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে যখন ম্যাক্সিমাম ডিপ ইন্সপিরেশনের পরে যে পরিমাণ এয়ার আমাদের লাংসে থাকে, সেটাকে বলে টোটাল লাং ক্যাপাসিটি। আর ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে শুধু রেসিডুয়াল ভলিউম ছাড়া বাকিটুকু। এখন আসা ভাইটাল ক্যাপাসিটির ইম্পর্টেন্সটা কি, ভাইটাল ক্যাপাসিটি কেন আলাদাভাবে শর্ট নোট আসে, বা কেন ভাইটাল ক্যাপাসিটির এত গুরুত্ব। তাহলে 389 পেজে আসো। আমার সাউন্ড কি ক্লিয়ার নাকি আবার ঝামেলা হয়েছে? সাউন্ড কি ক্লিয়ার? একটু কমেন্টে লিখো তো একটু। 389 পেজে ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি ইম্পর্টেন্স কি? ইট ইন্ডিকেটস দ্য এফিকাসি অফ লাংস ইন দ্য অ্যাক্ট অফ ভেন্টিলেশন। মানে কি, আমরা যে শ্বাস প্রশ্বাস করি, নর্মাল শ্বাস প্রশ্বাস করি না, এইটার মাধ্যমে এই ভাইটাল ক্যাপাসিটি যদি আমাদের ঠিক থাকে, ভাইটাল ক্যাপাসিটি যদি ঠিক থাকে, তাহলে আমরা বুঝবো আমাদের যে শ্বাস প্রশ্বাস, যে ফুসফুসের যে কাজ, শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা ঠিক মতো ফুসফুস কাজ করতে পারতেছে। যদি দেখা যায় যে না, ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে, তাহলে মনে করবো আমরা যে এই ফুসফুস ঠিক মতো কাজ করতে পারতেছে না, কোনো ডিজিজ কন্ডিশন বা যে কারণেই হোক হইতেছে না, করতে পারতেছে না। এটা কিন্তু বিভিন্ন কারণে হয়, ফুসফুসের নিজের রোগের জন্য হয়, আবার চেস্ট ওয়াল, যেমন আমাদের থোরাক্সে ওয়াল আছে না, চেস্ট ওয়ালের ডিফর্মিটির জন্য অনেক সময় ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। আবার এজমা, হাঁপানি বা যে সিওপিডি রোগ আছে, যাদের বয়স্ক হলে শ্বাসকষ্ট, স্মোকিং করলে, বা অন্য কোন বিভিন্ন হার্টের রোগের জন্য যেগুলা হয়, সবকিছু মিলে যদি কোনো ডিজিজ কন্ডিশন হয়, তাহলে ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে। ভাইটাল ক্যাপাসিটি কমা মানে কি? আমাদের ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়া, মানে ইন্ডিকেট দা ইফিসিয়েন্সি, আমাদের লাংসের ইফিসিয়েন্সি ঠিকমতো আছে কিনা সেটা ইন্ডিকেট করে এই ভাইটাল ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে ইট ইন্ডিকেট দা কন্ডিশন অফ দা লাং। যখনই দেখবো তার কার্যকারিতা কমে গেছে, তাহলে মনে করব তার লাংসের যে স্বাভাবিক অবস্থা সেটাও ডিটোরিয়েট করছে, যে লাংসের অবস্থা স্বাভাবিক নেই, সেটা কন্ডিশনটা ইন্ডিকেট করবে।
নেক্সট হচ্ছে ইট ইজ এন ইম্পর্টেন্স লাং ফাংশন টেস্ট। ঘুরে ফিরে একই কথা, সবকিছুর মাধ্যমে এই জিনিসটা আমরা লাংসের ফাংশনটা দেখি এবং ইফিকেসিটা দেখি, কন্ডিশন দেখি। তাহলে আমরা যে লাং ফাংশন টেস্ট আছে, যে শ্বাসকষ্টের রোগী যখন আমাদের ডাক্তারের কাছে যায়, চেম্বারে যায়, তখন এই ভাইটাল ক্যাপাসিটি মেজারমেন্টের মাধ্যমে, ভাইটাল ক্যাপাসিটি মাপার মাধ্যমে আমরা এই লাংসের যে রোগটা নির্ণয় করতে পারি। সেটা কি? তাহলে এই যে টেস্টের মাধ্যমে ভাইটাল ক্যাপাসিটি টেস্টে একটা ফু দিয়ে টেস্ট করে, একটা স্পাইরোমেট্রি বলে এটাকে। তোমরা যদি কারো শ্বাসকষ্ট হয় বা কোনো কেউ শ্বাসকষ্ট রোগীর সাথে কোনো ডাক্তার চেম্বারে যাও, দেখবা যে চেম্বারে যাওয়ার পরে বসিয়ে, টুলের মধ্যে বসিয়ে একটা এর মতো একটা মেশিনের মুখের মধ্যে দিয়ে মেশিনের মুখটা, পাইপটা জুড়ে ফু দিতে বলে এবং শ্বাস নিতে বলে। এই যে শ্বাসটা, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি স্পাইরোমেট্রি বলে, এটা স্পাইরোমিটার। ওই স্পাইরোমিটার দিয়ে এই টেস্টটা করে। তাহলে যেহেতু আমরা লাংসের, ফুসফুসের রোগ নির্ণয় করতে এই টেস্ট করি ভাইটাল ক্যাপাসিটি, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট। আমরা যেমন ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, এক্সরে করি লাংসের এর দেখার জন্য কার্যকারিতা, ঠিক একইভাবে স্পাইরোমেট্রি বা ভাইটাল ক্যাপাসিটি টেস্ট করা মানে ওইটা একটা লাংস ফাংশন টেস্ট হিসেবে এটা ব্যবহৃত হয়। এটা কিন্তু সহজে বসে কোনো কিছু লাগে না, মেশিনের মধ্যে ফু দিলেই কম্পিউটারে একটা গ্রাফ হিসেবে বাতাসের অ্যামাউন্টটা চলে আসে এবং এটা বলে যে এটা ভলিউমটা ঠিক আছে না, কম আছে না বেশি আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার, ইট ইজ একটা ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট। ক্লিনিক্যালি ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ডিফারেন্ট পালমোনারি ফাইব্রোটিক ডিজিজ, পালমোনারি টিউবারকুলোসিস, এজমা, এমফিজেমা। যে কন্ডিশনে আমাদের লাংসটা পার্মানেন্টলি ড্যামেজ হয়। পার্মানেন্ট ড্যামেজ মানে কি? যে আমাদের ফুসফুসে যদি কোনো অংশ রোগাক্রান্ত হয় এবং ওই জায়গাটা যদি রোগ সেরে যাওয়ার পরেও ওই ফুসফুসের ওই নির্দিষ্ট জায়গাটা যদি পার্মানেন্টলি ডেস্ট্রয় হয়, কিন্তু অনেকের সেই পার্মানেন্ট ডেস্ট্রয় হলেও কিন্তু এটাকে বলে ফাইব্রোসিস। তখন কি হয়, মানুষ ওই ডেস্ট্রয় অংশটুকু নষ্টই থাকে, ওখানে এয়ার ট্রান্সমিশন হয় না, কন্ডাকশন বা প্রবাহিত হয় না, জাস্ট বাকি অংশটা মানুষের কাজ চালিয়ে যায়, বাকি যে ভালো অংশটুকু দিয়ে মানুষ শ্বাস প্রশ্বাস চালায়। তো কিছু কিছু ডিজিজ কন্ডিশনে এটা একদম পার্মানেন্ট ডেস্ট্রয় হয় লাংসের, এটাকে বলে ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস হলে কিন্তু এই টেস্ট দিয়ে আমরা ধরতে পারি। যদি দেখি যে ভাইটাল ক্যাপাসিটি 389 পেজ, 389 পেজে আছে যে এই ভাইটাল ক্যাপাসিটি দিয়ে আমরা লাংসের কত অংশটুকু অনেক সময় নির্ণয় করতে পারি। যদি দেখি ভাইটাল ক্যাপাসিটি কমে, তাহলে এটা দেখাবে ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে। তাহলে আগের রোগ নির্ণয় অন্যান্য জিনিসগুলো দেখে, বাকি ডিজিজ হিস্ট্রি, ইতিহাস সবগুলো শুনে তারপর এটা বলতে হবে যে কোন রোগের জন্য কি হয়েছে। তাহলে এই ভাইটাল ক্যাপাসিটি একটা সিম্পল টেস্ট, এর সাথে সাথে একটা শ্বাস নিবেন এবং ছাড়বেন জুড়ে, এটা করলেই টেস্টটা হয়ে যাবে। এবং এই টেস্টের মাধ্যমে আমরা লাংসের ইফিসিয়েন্সি দেখি। ইফিসিয়েন্সি মানে লাংসের কার্যকারিতা ঠিক আছে কিনা, লাংসের কন্ডিশন ঠিক আছে কিনা, ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট হিসেবে ব্যবহৃত হয়। ঘুরে ফিরে একই কথা, বাট বিভিন্ন ওয়ে বলছে আর কি। নর্মাল কন্ডিশনে কখন ভাইটাল ক্যাপাসিটি কমতে পারে, বাড়তে পারে, এটা জানতে হবে। ডিজিজ কন্ডিশন তো কমে, কিন্তু নর্মাল এফেক্টে কার কত? 4600 বলছি, যে এটা কি সবার জন্য 4600 নাকি সারফেস এরিয়া, এজ এবং অন্যান্য কন্ডিশনের সাথে এটা ভেরি করে, এটাকে জানতে হবে। আমরা যেমন বলছি ব্লাড প্রেশার ফ্যাক্টর এফেক্টিং ব্লাড প্রেশার, পরে কি আরো বলছি না, কার্ডিয়াক আউটপুটে ফ্যাক্টর এফেক্টিং কার্ডিয়াক আউটপুট, ঠিক ইলাস্টিক রিকভারি টেন্ডেন্সি অফ দ্য লাংস। ইমফেজেমা হলে যারা স্মোকিং করে, যাদের স্মোকার, তাদের ইমফেজেমা চান্স বেশি হয়, তখন ইলাস্টিক রিকয়েলটা কমে যায়। পোলিওমাইলাইটিস একটা রোগ শুনছো আগে, পোলিও ভ্যাকসিন দেয়, পোলিও না হওয়ার জন্য পোলিও টিকা দেয়। পোলিওমাইলাইটিস হলে অনেক সময় চেস্টের ডিফর্মিটি হয়, তখন ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি কমে যায়। এরপরে হচ্ছে এজ, সেক্স, মেল ফিমেলে একটু স্বাভাবিক কম বেশি হয়। পশ্চার, বসলে একরকম, শুইলে একরকম, দাঁড়ালে একরকম, বয়স অনুযায়ী ভেরি করে। এরপরে ডিজিজ অফ দ্য লাংস এন্ড প্লুরা। লাংস এন্ড প্লুরা, প্লুরা মানে কি? লাংসের কাভারিংটা হচ্ছে প্লুরা। যদি ডিজিজ হয়, কোনো কারণে লাংসে ইনফেকশন হয় বা প্লুরাতে ইনফেকশন হয়, ইনফেকশন বা প্রদাহ হলে আমরা শ্বাস জুড়ে নিতে পারবো না, ব্যথা লাগবে, প্লুরিসি বলে। ইনফেকশন অফ দা প্লুরাকে বলে প্লুরিসি। প্লুরিসি বা ইনফেকশন হলে প্লুরাতে
তখন ব্যথা লাগবে, তখন আমরা জোরে শ্বাস নিতে পারবো না। জোরে শ্বাস নিতে না পারলে ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে। ঠিক একইভাবে বিভিন্ন জিনিস দিয়ে এটা ফ্যাক্টর এফেক্টিং হয়। তো যদি শর্ট নোট আসে, শর্ট নোট আসলে আমরা প্রথমে ডেফিনিশন লিখবো, সংজ্ঞা, নরমাল ভ্যালু কত, কিভাবে হলো এটা টোটাল লিখবা ইকুয়েশনটা, এরপর লিখবা ফ্যাক্টরস এফেক্টিং ভাইটাল ক্যাপাসিটি, শুধু নামগুলো দিলে হবে। আর হচ্ছে ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি, এতটুকু লিখলে তোমার শর্ট নোট শেষ। আর যদি উল্লেখ করে আসে হঠাৎ ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি, ফ্যাক্টরস এফেক্টিং ভাইটাল ক্যাপাসিটি, তাহলে ওগুলো উল্লেখ করে দিবা। নেক্সট হচ্ছে 389 পেজে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস এট দ্য এন্ড অফ নর্মাল এক্সপিরেশন। মানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, রেসিডুয়াল ক্যাপাসিটি যেটা, রেসিডুয়াল ভলিউমটা বলছে যে আফটার ফোর্সফুল এক্সপিরেশনের পরে যেটা, আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলতে বলছে যে আফটার নর্মাল amount of air remaining in the lungs at the end of normal expiration। তাহলে নরমাল এক্সপিরেশন কত? নরমাল এক্সপিরেশনটা হচ্ছে 500, ঠিক না? আমরা যে নরমাল আমরা এক্সপিরেশন করি, নরমাল এক্সপিরেশনে কত ভলিউম আমরা নরমালি সাধারণত নেই, সরি এটা 500 নেই, 500 সরি। তাহলে ফাংশনাল আর রেসিডুয়াল ভলিউমটা বলছে is the amount of air remaining in the lungs after most forceful expiration। আমরা যদি নরমাল এক্সপিরেশন করি, সরি এরপরে যারা ফোর্সফুলি আরো সরি, সেটা হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আর ফাংশনাল রেসিডুয়াল ভলিউম মানে নরমাল এক্সপিরেশনের পরে যেটা থাকে। তাহলে ফোর্সফুলটা ছাড়া শুধু নরমাল এক্সপিরেশনের পরে যেটা ছাড়ে সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা কি? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? আমরা ভলিউম যখন পড়ছি তখন পড়ছি ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড বাই এ ফোর্সফুল এক্সপিরেশন। তাহলে এটা অ্যামাউন্ট কত? এটার অ্যামাউন্ট হচ্ছে কত? 1100। তাহলে এই দুইটা মিলে হচ্ছে তোমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে 1200, আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে সাথে যোগ হবে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা। তাহলে 1100 আর 1200 টোটাল হচ্ছে 2300 বা 2300। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের ক্যাপাসিটি শেষ। ভাইটাল ক্যাপাসিটি প্রথমে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বললাম, ভাইটাল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আর শর্ট নোটে তো যেগুলো লেখা আছে ডেফিনেশন, নরমাল ভ্যালু, ফ্যাক্টর এফেক্টিং আর ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি, যেগুলো লেখা আছে এগুলোই শর্ট নোটে দিবা। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বললাম এটা কত ভলিউম, কিভাবে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম ক্যাপাসিটি হয়, আর টোটাল লাং ক্যাপাসিটি আগে বলছি। ভাইটাল ক্যাপাসিটির সাথে যদি রেসিডুয়াল ভলিউম যোগ করি তাহলে সেটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে 5800 ml। তাহলে আজকে আমি একটু কাজ আছে, একটু বাইরে যাব। নেক্সট ক্লাসে হচ্ছে হাইপক্সিয়া পড়াবো। 389 পেজ হচ্ছে হাইপক্সিয়া পড়াবো। হাইপক্সিয়া শর্ট নোট, হাইপক্সিয়া কাকে বলে, হাইপক্সিয়া ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল, এইটা পড়ালে মোটামুটি তোমাদের হাইপক্সিয়ার সাথে পরবর্তী আছে 390 390 নম্বর পেজে অ্যানোক্সিয়া, হাইপক্সিয়া, অ্যানোক্সিয়া এগুলো পড়লেই, আর রেসপিরেটরি ফেইলিওর, এই দুই একটা পেজ পড়লেই মোটামুটি রেসপিরেটরি সিস্টেম শেষ হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসে বুধবারে সকাল 10টায়, আগামী বুধবার সকাল 10টায় হাইপক্সিয়া আর এই অ্যানোক্সিয়া এবং রেসপিরেটরি ফেইলিওর এগুলো পড়াবো। আর রাত্রে ক্লাস কি 8টায় হবে না 8:30টায় হবে? তোমরা যদি একটু কমেন্টে লিখো ভালো হবে। 8:30 না 8:30 না 8টা? স্যার ক্লাস 9টা থেকে হইলে ভালো হইব স্যার। আরো পরে, আচ্ছা নামাজ ঠিক থাকে আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। 8:45-এ 8:45 নেব, 8:45 নামাজ শেষ। হ্যাঁ, ওকে, তাহলে আগামী বুধবার সকাল 10টায়। জি ভাই, থ্যাংক ইউ।